নমস্কার বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আপনাদের ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায়। আজ আমরা ফিরে যাব ১৭ শতকের ভারতবর্ষে, এমন এক সময় যখন দাক্ষিণাত্যের বুকে মুঘল এবং আদিল শাহী সালতানাতের দাপট ছিল আকাশ ছোঁয়া। সাধারণ মানুষের মনে তখন স্বাধীনতার স্বপ্ন দেখা ছিল এক প্রকার বিলাসিতা। কিন্তু সেই ঘোর অমানিসার মধ্যেই পশ্চিম ভারতের সহ্যাদ্রি পর্বতমালার কোলে জ্বলে উঠেছিল এক অদম্য শিখা, এক প্রদীপ্ত সূর্য, ছত্রপতি শিবাজী মহারাজ। আজকের এই অডিওবুকে আমরা শুনব ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা এক যুদ্ধের কাহিনী। এ যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ ছিল না, এটি ছিল বুদ্ধির সাথে শক্তির আর অহংকারের সাথে আত্মমর্যাদার লড়াই। এটি প্রতাপগড়ের যুদ্ধের কাহিনী, যেখানে প্রমাণ হয়েছিল যে শুধু বিশাল সেনাবাহিনী থাকলেই যুদ্ধে জেতা যায় না, দরকার হয় সিংহের মতো হৃদয় আর ক্ষুরোধার মস্তিষ্ক। তাই হেডফোনটা কানে লাগিয়ে চোখ দুটো বন্ধ করুন আর চলুন হারিয়ে যাই ১৬৫৯ সালের সেই উত্তাল দিনগুলোতে। ১৬৫৯ সাল। বিজাপুরের দরবার তখন রাগে ফুটছে। এক সামান্য মারাঠা সর্দার, যার নাম শিবাজী, সে কিনা সাহস দেখাচ্ছে বিজাপুরের সুলতানের চোখের দিকে তাকিয়ে কথা বলার। সে দখল করে নিচ্ছে একের পর এক দুর্গ, স্বপ্ন দেখছে স্বরাজ্য বা নিজেদের রাজত্ব প্রতিষ্ঠার। বিজাপুরের বড় সাহেবা বা রাজমাতা ঠিক করলেন এবার শিবাজীকে চিরতরে শেষ করতে হবে। দরবারে তিনি আহ্বান জানালেন, কে আছো এমন বীর যে শিবাজীকে জীবিত অথবা মৃত আমার পায়ের কাছে এনে ফেলবে? দরবারের পিন পতন নীরবতা ভেঙে উঠে দাঁড়ালেন এক বিশাল বপু, ক্রূর দৃষ্টিসম্পন্ন সেনাপতি আফজাল খান। আফজাল খান ছিলেন এক দানবীয় শক্তির অধিকারী। কথিত আছে তিনি নিজের হাতে লোহার রড বাঁকিয়ে নিতে পারতেন। অহংকারে বুক ফুলিয়ে তিনি পানপাত্র তুলে প্রতিজ্ঞা করলেন, ঘোড়া থেকে না নেমেই আমি ওই পাহাড়ি ইঁদুর শিবাজীকে শিকল পরিয়ে দরবারে নিয়ে আসব। আফজাল খান শুধু একা আসছিলেন না, তার সঙ্গে ছিল ১২,০০০ দুর্দান্ত অশ্বারোহী বাহিনী, ১০,০০০ পদাতিক সৈন্য, বিশাল সব যুদ্ধহস্তি আর কামানের বহর। এই বিশাল বাহিনী যখন চলতে শুরু করত তখন মনে হতো যেন ধুলোর ঝড় উঠেছে। আফজাল জানতেন শিবাজী ধর্মপরায়ণ, তাই তাকে রাগিয়ে সমতলে নামিয়ে আনার জন্য তিনি এক ঘৃণ্য কৌশল নিলেন। পথে তিনি তুলজাপুরের ভবানী মন্দির এবং পাণ্ডরপুরের বিঠোবা মন্দির ধ্বংস করলেন, নিরীহ প্রজাদের ওপর চালালেন অকথ্য অত্যাচার। তার উদ্দেশ্য ছিল একটাই, শিবাজী যেন রাগের মাথায় পাহাড় ছেড়ে নিচে নেমে আসেন, কারণ সমতল ভূমিতে আফজাল খানের এই বিশাল বাহিনীর সামনে শিবাজীর মুষ্টিমেয় মাওয়ালি সৈন্য ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু শিবাজী ছিলেন এক ধীর স্থির দাবাড়ু। তিনি জানতেন রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া মানেই আত্মহত্যা। তিনি বুঝলেন খোলা ময়দানে হাতির সাথে পিঁপড়ের লড়াই করে লাভ নেই, যুদ্ধটা লড়তে হবে নিজের শর্তে, নিজের চেনা মাঠে। তাই তিনি এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন। তিনি পুনে বা রায়গড়ে না থেকে সরে গেলেন জাওয়ালির ঘন জঙ্গল ঘেরা দুর্গম প্রতাপগড় দুর্গে। প্রতাপগড় ছিল এমন এক জায়গায় যার ৩ দিকেই খাড়া পাহাড় আর নিচটা ঘন জঙ্গলে ঢাকা। সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছয় না। সেই জঙ্গল এতই ঘন যে আফজাল খানের বিশাল অশ্বারোহী বাহিনী সেখানে অচল, তাদের ভারী কামান সেখানে নিয়ে যাওয়া অসম্ভব। শিবাজী এবার শুরু করলেন তার মনস্তাত্ত্বিক খেলা। তিনি আফজাল খানের কাছে একের পর এক বিনম্র চিঠি পাঠাতে শুরু করলেন। চিঠির ভাষা ছিল এমন, খান সাহেব, আপনি আমার পিতার মতো। আপনার বিশাল বাহিনী দেখে আমি ভয় পেয়েছি। আমি আত্মসমর্পণ করতে চাই, কিন্তু আপনার কাছে যাওয়ার সাহস আমার নেই। আপনি যদি দয়া করে প্রতাপগড়ের নিচে এসে আমার সাথে দেখা করেন তবে আমি সব তুলে দেব। শিবাজীর এই ভয়ের নাটক আফজাল খানের অহংকারকে তুষ্টির চরম সীমায় নিয়ে গেল। খান ভাবলেন শিবাজী সত্যিই ভয় পেয়েছে। তিনি তার বিশাল বাহিনী কিছুটা দূরে রেখে প্রতাপগড়ের পাদদেশে দেখা করতে রাজি হলেন। শিবাজী জানতেন বাঘকে মারতে হলে তাকে গুহা থেকে বের করে ফাঁদে ফেলতে হয়। ১০ই নভেম্বর ১৬৫৯ সাল। ইতিহাসের সেই চূড়ান্ত দিনটি উপস্থিত হল। প্রতাপগড়ের নিচে একটি সুসজ্জিত শামিয়ানা বা তাঁবু খাটানো হল।
শর্ত ঠিক হল, দুই নেতাই আসবেন সম্পূর্ণ নিরস্ত্র অবস্থায় এবং সাথে থাকবে মাত্র 2 জন করে দেহরক্ষী। সকাল থেকেই শিবাজী মহারাজের প্রস্তুতি ছিল দেখার মতো। তিনি জানতেন তিনি কার সাথে দেখা করতে যাচ্ছেন। আফজাল খান বিশ্বাস করার মতো পাত্র নন, তাই তিনি নিলেন এক অভেদ্য প্রস্তুতি। তিনি গায়ে মাখলেন তেল, যাতে শত্রুর হাত পিছলে যায়। তার পোশাকের নিচে তিনি পরলেন লোহার সূক্ষ্ম চেনমেল বা বর্ম, মাথার পাগড়ির নিচে লুকিয়ে রাখলেন লোহার টুপির আস্তরণ, আর সবচেয়ে গোপন অস্ত্রটি তিনি রাখলেন তার হাতের মুঠোলে। বাম হাতের আঙুলের ভাঁজে তিনি পরলেন বাঘ নখ, ইস্পাতের তৈরি বাঘের থাবার মতো এক ভয়ঙ্কর অস্ত্র, যা বাইরে থেকে কেউ দেখতে পাবে না। আর ডান হাতের আস্তেনে লুকিয়ে রাখলেন বিছুয়া নামের এক ধারালো খঞ্জর। দুর্গ থেকে নামার আগে শিবাজী মা জিজাবাইয়ের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলেন। মা জিজাবাই জানতেন তার পুত্র মৃত্যুর মুখে যাচ্ছে, কিন্তু তিনি চোখের জল ফেললেন না। তিনি বললেন, শিব্বা, বিজয়ী হয়ে ফিরে এসো, ভবানী মা তোমার সহায় হবেন। অন্যদিকে বিশালদেহী আফজাল খান তার পালকিতে চড়ে শামিয়ানার দিকে এগিয়ে এলেন। তার সাথে ছিল বিখ্যাত তলোয়ারবাজ সাইদ বান্দা। শিবাজীর সাথে ছিলেন তার ছায়ার মতো বিশ্বস্ত দেহরক্ষী জীব মহালা এবং শম্ভুজি কবজি। শামিয়ানায় প্রবেশ করে আফজাল খান শিবাজীকে দেখে এক ক্রূর হাসি হাসলেন। শিবাজী উচ্চতায় আফজালের কাঁধ সমান। আফজাল খান বন্ধুত্বের ভান করে শিবাজীকে আলিঙ্গন করতে এগিয়ে এলেন। তিনি 2 হাত বাড়িয়ে ডাকলেন, এসো শিবাজী, আমার বুকে এসো। কিন্তু এই আলিঙ্গন ছিল মৃত্যুর আলিঙ্গন। বিশালদেহী আফজাল খান শিবাজীকে জড়িয়ে ধরে তার বাম হাত দিয়ে শিবাজীর ঘাড় মটকে দেওয়ার চেষ্টা করলেন এবং নিমেষের মধ্যে তার পোশাকের নিচে লুকানো খঞ্জর বের করে শিবাজীর পিঠে সজোরে আঘাত করলেন। খঞ্জরটি শিবাজীর কুর্তা ভেদ করল ঠিকই, কিন্তু নিচে থাকা লোহার বর্মের কারণে তা শরীরে ঢুকতে পারল না। ক্ষণক্ষণে এক আওয়াজ হল। শিবাজী বুঝতে পারলেন সময় এসেছে। মৃত্যুর সেই চরম মুহূর্তে শিবাজী বিন্দুমাত্র বিচলিত হলেন না। আফজাল খান যখন তাকে পিষে ফেলার চেষ্টা করছেন, ঠিক সেই মুহূর্তেই শিবাজী তার বাম হাতে লুকানো সেই বাঘ নখ বাঘের ক্ষিপ্রতায় গেঁথে দিলেন আফজাল খানের পেটে। এক হ্যাঁচকা টানে তিনি খানের নাড়ি ভুড়ি বের করে আনলেন। যন্ত্রণায় আর্তনাদ করে উঠলেন খান। পর মুহূর্তেই শিবাজী ডান হাতের বিছুয়া দিয়ে খানের বুকে আরও এক আঘাত করলেন। রক্তাক্ত আফজাল খান ছিটকে পড়লেন এবং চিৎকার করে বলতে লাগলেন, দাগা, দাগা, আমাকে মেরে ফেলল। খানকে মাটিতে লুটিয়ে পড়তে দেখে তার দেহরক্ষী সাইদ বান্দা ক্ষিপ্ত হয়ে তলোয়ার উঁচিয়ে শিবাজীর ওপর ঝাঁপিয়ে পড়ল। সাইদ বান্দা ছিলেন অত্যন্ত দক্ষ যোদ্ধা। তার তলোয়ারের কোপ যখন শিবাজীর মাথার ওপর নেমে আসছিল, ঠিক সেই মুহূর্তেই বিদ্যুতের গতিতে সেখানে উপস্থিত হলেন জীব মহালা। জীব মহালা তার তলোয়ার দিয়ে সাইদ বান্দার হাত কেটে ফেললেন এবং তাকে হত্যা করলেন। এই ঘটনা থেকেই মারাঠা ইতিহাসে এক প্রবাদের জন্ম হল, হোতা জীব মানুন বাঁচলা শিব, অর্থাৎ জীব মহালা ছিল বলেই আজ শিবাজী বাঁচল। আফজাল খানের মৃত্যু ছিল কেবল শুরু, আসল খেলা তখনও বাকি। শিবাজী তার পরিকল্পনার কোনো অংশই কাঁচা রাখেননি। খানের মৃত্যুর সাথে সাথেই তিনি প্রতাপগড় দুর্গের দিকে ছুটে গেলেন এবং তোপ ধ্বনি করার নির্দেশ দিলেন। দুর্গের বুরুজ থেকে কামানের গর্জনে কেঁপে উঠল পুরো সহ্যাদ্রি। এটি কোনো বিজয়ের ধ্বনি ছিল না, এটি ছিল আক্রমণের সংকেত। জাওয়ালির ঘন জঙ্গলের ঝোপে ঝাড়ে, গাছের আড়ালে এতক্ষণ যারা মূর্তির মতো লুকিয়েছিল, সেই হাজার হাজার মারাঠা সৈন্য কামানের শব্দ শোনামাত্রই ক্ষুধার্ত নিকড়ের মতো ঝাঁপিয়ে পড়ল নেতৃত্বহীন আদিল শাহী বাহিনীর ওপর। তানাজি মালুসরে, নেতাজি পালকার এবং কানহজি জেধের নেতৃত্বে মারাঠা বাহিনী এক প্রলয়ঙ্করী আক্রমণ চালাল। বিজাপুরের সৈন্যরা তখন দুপুরের খাবার খাচ্ছিল বা বিশ্রাম নিচ্ছিল। তারা ভাবতেও পারেনি যে এই জঙ্গলে তাদের ওপর আক্রমণ হতে পারে। আচমকা এই আক্রমণে তারা দিশেহারা হয়ে গেল। ঘন জঙ্গলে তাদের ঘোড়া দৌড়াতে পারছিল না। হাতিগুলো ভয় পেয়ে নিজেদের সৈন্যদলের ওপরই তাণ্ডব চালাতে শুরু করল। মারাঠারা ছিল এই পাহাড়ি যুদ্ধের ওস্তাদ। তারা জানে পাহাড়ের কোন কোনায় লুকাতে হয়, কোথা থেকে পাথর গড়িয়ে মারতে হয়। একে একে বিজাপুরের রথী মহারথীরা ধরাশায়ী হতে লাগল। বিকেল গড়িয়ে সন্ধে নামার আগেই প্রতাপগড়ের সেই পবিত্র মাটি রক্তে লাল হয়ে গেল। বিজাপুরের সেই গর্বের সেনাবাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেল।
হাজার হাজার সৈন্য নিহত হল, বাকিরা প্রাণ ভয়ে জঙ্গলের গহীনে পালিয়ে গেল, যেখানে বন্য প্রাণী আর দুর্গম পথ তাদের জন্য অপেক্ষা করছিল। মারাঠারা দখল করে নিল বিপুল সম্পদ, হাজার হাজার ঘোড়া, হাতি, কামান, তলোয়ার, বর্ম এবং সোনার মোহর, যা পরবর্তীতে মারাঠা সাম্রাজ্য গঠনে বিশাল ভূমিকা রেখেছিল। শিবাজী মহারাজ শুধু যুদ্ধই জেতেননি, তিনি দেখিয়েছিলেন এক মহানুভবতাও। যুদ্ধে যারা আত্মসমর্পণ করেছিল তাদের তিনি সম্মানের সাথে মুক্তি দিয়েছিলেন। আফজাল খানের পরিবার এবং নারীদের তিনি কোনো অসম্মান হতে দেননি, বরং তাদের সসম্মানে বিজাপুরে ফেরত পাঠিয়েছিলেন। এটি ছিল শিবাজীর স্বরাজ্য, যেখানে শত্রুও যদি নারী হয় তবে তার সম্মান রক্ষা করা ধর্মের সমান। বন্ধুরা, প্রতাপগড়ের এই যুদ্ধ ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এ যুদ্ধ প্রমাণ করেছিল যে আকার বা সংখ্যায় বড় হলেই যুদ্ধে জেতা যায় না। আফজাল খানের অহংকার চূর্ণ হয়েছিল শিবাজীর বুদ্ধিমত্তার কাছে। শিবাজী মহারাজ যদি সেদিন আবেগের বশবর্তী হয়ে সমতলে যুদ্ধ করতেন, তাহলে হয়তো আজ ভারতের ইতিহাস অন্যরকম হতো। তিনি জানতেন নিজের শক্তি এবং দুর্বলতা। তিনি জানতেন সহ্যাদ্রির পাহাড়ই তার সবচেয়ে বড় বন্ধু। এই যুদ্ধের পর শিবাজী আর কেবল একজন বিদ্রোহী সর্দার রইলেন না, তিনি হয়ে উঠলেন এক লিকণ্ডজা। তার নাম শুনলে দিল্লি থেকে বিজাপুর পর্যন্ত শাসকদের বুকে কাঁপন ধরত। প্রতাপগড়ের সেই বিজয়গাথা আজও মারাঠা লোকসঙ্গীত বা পোভাড়ার মাধ্যমে গাওয়া হয়। আজও যখন কেউ প্রতাপগড় দুর্গের নিচে দাঁড়ায়, বাতাসের শব্দে যেন সেই তরবারির ঝনঝনানি আর হর হর মহাদেব ধ্বনি শুনতে পায়। ছত্রপতি শিবাজী মহারাজের এই রণকৌশল, যাকে বলা হয় গনিমি কাওয়া বা গেরিলা যুদ্ধ পদ্ধতি, তা আজও বিশ্বের তাবড় তাবড় মিলিটারি একাডেমিতে পড়ানো হয়। কিভাবে ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে শত্রুর মনস্তত্ত্ব নিয়ে খেলে সামান্য শক্তি দিয়েও বিশাল সাম্রাজ্যকে টলিয়ে দেওয়া যায়, তার শ্রেষ্ঠ উদাহরণ এই প্রতাপগড়ের যুদ্ধ। গল্পের শেষে এটুকুই বলব, জীবনে আমাদের সামনেও অনেক সময় আফজাল খানের মতো বিশাল সমস্যা বা বাধার পাহাড় এসে দাঁড়ায়। তখন ভয় না পেয়ে শিবাজীর মতো ঠান্ডা মাথায় পরিস্থিতি বিচার করতে হয়, নিজের শক্তির জায়গাটা খুঁজে বের করতে হয়। মনে রাখবেন, সমস্যা যত বিশালই হোক না কেন, সঠিক কৌশল আর অদম্য সাহস থাকলে বিজয় নিশ্চিত। এতক্ষণ ধরে এই ঐতিহাসিক উপাখ্যান শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। শিবাজী মহারাজের এই বীরত্বগাথা যদি আপনাদের রক্তে শিহরণ জাগিয়ে থাকে, তবে এই অডিও বুকটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে ইতিহাসের অন্য কোনো বাঁকে নতুন কোনো রোমাঞ্চকর কাহিনীর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর মনে সাহস রাখুন, যেমনটি রেখেছিলেন আমাদের প্রিয় ছত্রপতি। জয় হিন্দ, জয় মহারাষ্ট্র।